যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে চলছে আলোচনা। শিগগিরই ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন, জানালেন আইন উপদেষ্টা। নিষ্পত্তি হবে পেশাদারিত্বের সঙ্গে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে আজও গণজমায়েত, যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না জনগণ, বললেন তারেক রহমান। ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করছে। রাত ৮টা থেকে এই বৈঠক শুরু হয়। যে কোনো সময় হতে পারে আনুষ্ঠানিক ব্রিফিং। এদিকে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৩ দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন। আজও শাহবাগ ব্লকেড কর্মসূচি চলছে। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শাহবাগ মোড়ে চলমান গণজমায়েত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই দাবি তুলে ধরেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত শিশির। শিশির, আমরা যেমনটি জানিয়েছি যে রাত ৮টা থেকে তো বৈঠক শুরু হয়ে গেছে। আলোচ্য সূচিতে কি কি রয়েছে সেগুলোর ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, আর ব্রিফিং কখন নাগাদ হতে পারে? আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের নিয়ে যে বৈঠকটি চলছে সেটি নিয়মিত বৈঠক নয়, এটি একটি জরুরি বৈঠক। এবং আপনি জানেন যে বৈঠকের যে আলোচ্য সূচি, সেই আলোচ্য সূচিটি হচ্ছে যে গত বৃহস্পতিবার থেকে এনসিপির নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, এই বিষয়টি অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই উপদেষ্টা পরিষদের এই বৈঠকটি শুরু হয়েছে। আপনি বলছিলেন যে ৮টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে এবং ৮টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই বৈঠকটি চলছে। বৈঠক শেষে তাদের সার্বিক বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। আমরা এখন স্পষ্ট কোনো তথ্য জানতে পারিনি। তারা বৈঠকের পরেই আসলে তারা জানাবে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কোন দিকে যাচ্ছেন বা কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এদিকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকেই কিন্তু অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু এনসিপির একজন শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি চাঞ্চল্যকর একটি মন্তব্য করেছেন, অর্থাৎ ১ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে আন্দোলনকে আরও বেগবান করা হবে। এবং তার এই মন্তব্যের জেরে কিন্তু আন্দোলন আরও বেশি উত্তাপ ছড়িয়েছে। শাহবাগে এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে, অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে কিন্তু এই আন্দোলন এখনও চলমান রয়েছে। এবং শাহবাগ থেকে এখন কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আরও জমায়েত বেড়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত কিন্তু তারা এসেছেন। সেই ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত কিন্তু তারা তাদের পরিধি আরও বেড়ে গেছে। তো এখন তারা ওখানে যেই দাবিতে আন্দোলন করছে তারা সেটি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। আর এদিকে যে ব্রিফিং চলছে, অর্থাৎ ব্রিফিং শেষেই তারা যে তথ্য জানাবেন, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন সেটির জন্য আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। ব্রিফিংয়ের পরেই আসলে আমরা সবশেষ তথ্য জানাতে পারবো আপনাকে। রিফাত, নিশ্চয়ই আপনি সেখানকার সর্বশেষ তথ্য সংগ্রহ করতে থাকুন। আপনার মাধ্যমে পরবর্তী তথ্য আমরা দর্শকদের জানাবো। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, নিরাপত্তা রক্ষায় পুলিশের বিশেষ ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা
হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব ও মিন্টো রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, দেশে ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের দরকার আছে। এটি 1972 সাল থেকে থাকলেই ভালো হতো বলে মন্তব্য করেন। জানান, সবকিছুই পেশাদারিত্বের সাথে নিষ্পত্তি করা হবে। আগামীতে যারা সরকারে আসবে তারা গুম সংক্রান্ত কোনো আইন করলেও সেটা শক্তিশালী হবে কিনা সন্দেহ প্রকাশ করেন তিনি। বর্তমান সরকারের আইনটিকে কঠোর করার লক্ষ্য বলে জানান তিনি। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা বাংলাদেশপন্থী, আর যারা চায় না তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি। বিকেলে রাজধানী শাহবাগের গণজমায়েতে কথা বলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বক্তারা জানান, আওয়ামী লীগ পরিচয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। দলটি নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 2 দিন ধরে চলছে শাহবাগ অবরোধ বিক্ষোভ। শনিবার পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচিতে যোগ দেন এনসিপি, ছাত্র শিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দল। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। শনিবার সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকে বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ সময় ঐক্য বিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। গণজামায়াত নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী ফ্যাসিস্ট গোষ্ঠী। বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই হবে না। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 24 আন্দোলন, আমি একজন আহত ব্যক্তি। 24 আন্দোলনের সময় তারা যে পরিমাণ অত্যাচার চালাইছে, যেই পরিমাণ হত্যাযজ্ঞ চালাইছে, এই বাংলাদেশে এর আগে কখনো এই যুদ্ধ এরকম হত্যা চালায় নাই। আমার তো চোখের ভাষা না বুঝে আমরা কিভাবে বুঝাইতে হয় ওই পদক্ষেপ আমরা নেব। আরেকটা জুলাই আমরা এখানে দেখতে পাচ্ছি। জুলাইতে যেমন দল মত নির্বিশেষে সকল মানুষ নেমে এসেছে, আজকে এই শাহবাগের ব্লকেট প্রোগ্রামে সকল মানুষ নেমে এসেছে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, শাপলা হত্যাকাণ্ডে জড়িত, তাদের সকলের বিচার করতে হবে এবং আমরা যে জুলাই সনদে দাবি করেছি সেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। কোনো চাপেই এবার মাথা নত করতে চান না আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি তাদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানী শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, আজকে দ্বিতীয় দিনের অবরোধ বিক্ষোভ কর্মসূচির রাতের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? জানেন যে 7:30টার দিকে কিন্তু এনসিপি এখানে যারা আন্দোলন করছেন তাদের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে আসলে তারা 1 ঘন্টার জন্য আলটিমেটাম দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসলে তাদের যেই দাবিটা আছে সেই দাবিটি যেন মেনে নেওয়া হয় এবং এর মধ্যে যদি মেনে না হয় সেক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার যেই বাসভবনের গলি রয়েছে সেটি ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হবেন। ঠিক সেই কথাই কিন্তু তারা রেখেছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ থেকে এসে তারা কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে জড়ো হয়েছেন এবং সবাই এখানে স্লোগানে মুখরিত রয়েছেন এবং তারা আজকে যেহেতু আজকে আন্দোলন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না এবং রাস্তায় যত ধরনের সমস্যা হোক না কেন এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে তারা আসলে বাংলার মাটিতে আর ঠাঁই দিবেন না। সেটি যেহেতু গত কিছুদিন আগেই
সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি দেশ ত্যাগ করেন এবং অভিযোগ ওঠে যে আসলে সারা এটি সরকারের একটি ইন্ধন ছিল এখানে যাওয়ার ক্ষেত্রে, তিনি চলে যাওয়ার ক্ষেত্রে। এবং এছাড়াও আরো যেই নেতারা বাংলাদেশ ছেড়েছেন আন্দোলনের পর তাদের সাথে তারা সরকার কেন তাদেরকে বাধা দিতে পারেনি, সেই বিষয়টি ঘিরেই কিন্তু আজকের এই এত বড় আন্দোলন। এবং এখন পর্যন্ত তারা কিন্তু এই কথাটাই বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর কখনোই রাজনীতি তো দূরে থাক, তাদের কোনো নেতাদেরকে বাংলার মাটিতে আর ঠাঁই দিতে চান না। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু আজকে সারা দিন ধরে এই আন্দোলনে ছিলেন এবং এখন পর্যন্ত তারা আন্দোলনে রয়েছেন। এবং আপনারা ভালো করে জানেন, আসলে আমরা বিকেল থেকেই জানাচ্ছিলাম এখানে শুধু এনসিপি নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং সেই সাথে সাধারণ মানুষ, শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনের পক্ষে রয়েছেন। এবং তারা কিন্তু সকাল থেকেই দুপুরের পরে যেই মার্চের কথা ছিল সেটি কিন্তু তারা করে এই শাহবাগে জড়ো হন এবং শাহবাগের পরে এখন সেই ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়েছেন এবং এখানে রাস্তায় বসে পড়েছেন। তারা রাস্তায় বসে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন যে সরকার যদি এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার কেড়ে না নেন সেক্ষেত্রে আরো বড় ধরনের কোনো কিছু ঘটবে দেশে, সেটি তারা আশঙ্কা করছেন। এবং এই আজকের ভিতরেই তাদেরকে এই সরকারকে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আসলে প্রধান উপদেষ্টার দপ্তরে কিন্তু একটি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং কিভাবে নিষিদ্ধ করতে হলে কোন প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। এবং এখানের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু তাদের সাথে সম্পর্ক সবসময় যোগাযোগ রাখছেন এবং এই মিটিংয়ে আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো জানার পরেই তারা আসলে এই রাস্তা ছাড়বেন, যদি তাদের পক্ষে হয়। যদি পক্ষে না হয় সেক্ষেত্রে তারা এই রাস্তা ছাড়বেন না এবং যতদিন প্রয়োজন তারা এভাবেই রাস্তায় আন্দোলন করে যাবেন। এবং আপনারা বিকেলে হাসনাত কিন্তু বলেছেন যে আসলে এই যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের ক্ষেত্রে তাদের যে কোনো ধরনের চাপ আসুক না কেন সেটি তারা মানবেন না। যতই চাপ আসুক, একজন অসুস্থ হয়েও তিনি এমনভাবে দাবি করেন যে আসলে একজন যদি অসুস্থ হয়ে যান, তো এক হাসনাত অসুস্থ হয়ে গেলে আসলে এই আন্দোলন দমে যাওয়া সম্ভব না এবং আন্দোলন কিন্তু চলতেই থাকবে। এবং আজকের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনের ক্ষেত্রে সারা দিন ধরে তারা কিন্তু এভাবে রাস্তায় এই তীব্র গরমের ভেতরেই তারা কাজ করে আন্দোলন চালিয়ে গিয়েছেন। এবং এর ভিতরে আমরা দেখেছি অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। হাসনাত আবদুল্লাহ নিজেও বলেছেন যে তিনি অসুস্থ এবং যে কোনো সময় তিনি অসুস্থ রাস্তায় পড়ে যেতে পারেন এবং যদি পড়েও যান সেক্ষেত্রে যেন আন্দোলন বন্ধ না হয় এবং অন্য যারা নেতৃত্বে রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রাস্তায় রয়েছেন তারা যেন এই আন্দোলন কোনোভাবেই বন্ধ না করেন সেটি কিন্তু তিনি আহ্বান করেছেন। এবং সেই সাথে নাগরিক পার্টির অনেক নেতাই কিন্তু বলেছেন যে এই আন্দোলন শুধু নাগরিক পার্টি নয়, সমগ্র রাজনৈতিক দল, বিশেষ করে এখন যারা মাঠে রয়েছেন তারা সবাই আসলে এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ যে ছিলেন ফেসিবাদী আওয়ামী লীগ, তাদেরকে আসলে বিতাড়িত চান। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনও কিন্তু সারা দিন থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তারা ইসলামী আন্দোলনের নেতারাও কিন্তু অনেক সময় বলেছেন যে এই মানুষগুলো যে রয়েছে, মানুষগুলো যে হত্যা করা হয়েছে এই জুলাইয়ের সময়, এখন পর্যন্ত কেন সরকার তাদেরকে নিষিদ্ধ করতে পারেনি সেটি কিন্তু তার বিচার আসলে তারা চান। এবং এই তাদের আওয়ামী লীগ শুধু নিষিদ্ধই নয়, তাদের যেই নেতারা এই সম্পৃক্ত ছিলেন তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে ফেরত এনে তাদের বিচার করতে হবে, এটি একমাত্র দাবি। এখন এই দাবির সাথে কিন্তু শুধু এনসিপির দাবি একমাত্র দাবি নয়, এখানে যত রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ, এনসিপি, নানা এছাড়াও বিভিন্ন সংগঠনগুলো রয়েছে যেমন নাগরিক মঞ্চ থেকে শুরু করে, তারা এখন পর্যন্ত এই আন্দোলনের সম্পৃক্ততা জানিয়েছেন। তারা কিন্তু সারা দিন থেকে আর ফেরত যাবেন না সেটি আমাদেরকে বারবার জানিয়েছেন। এবং এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমরা যেটা দেখেছি আসলে তারা এই রাস্তা ছাড়বেন না। এখন যত যা হয়ে যাক না কেন, যেরকম চাপ আসুক না কেন, তারা আসলে এই মাঠ ছেড়ে যাবেন না সেটি আমাদেরকে বারবারই বলেছেন। এবং হাসনাত আবদুল্লাহর কথাই যদি আমরা বলি সেক্ষেত্রে এখানে যারা রয়েছেন প্রত্যেকেই হাসনাত আবদুল্লাহ, এক একজন হাসনাত আবদুল্লাহ সেটি দাবি করছেন তারা আসলে পর্যন্ত। জাহিদুল, নিশ্চয়ই এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার নথি পাঠিয়েছে কিনা তা জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার দিবাগত রাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি। ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনার ঝড়। আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও কিশোরগঞ্জের 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি।
শনিবার শাহজালাল বিমানবন্দর পরিদর্শনের সময় আব্দুল হামিদের দেশ ছাড়া প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞার নথি ছিল কিনা তা জানা নেই তার। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। এদিকে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে, সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে ইন্টারপোল। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সংসদ গঠনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, জনগণ তাদের পুনর্বাসন চায় না বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় সব ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা জানান তারেক রহমান। সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা। এতে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ, এদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না। বিগত ফ্যাসিবাদী সরকার তাদের অপকর্ম ঢাকতে যেসব জঙ্গি নাটকের আয়োজন করেছিল তা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ 1.5 দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল। এ সময় রাজনৈতিক স্বার্থে কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে ব্যবহার না করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। অন্তত 60 জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠেছে 42 ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বোচ্চ। আর ঢাকায় তাপমাত্রা 39.9 ডিগ্রি। এদিকে সোমবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে অপেক্ষা করতে হবে পুরো সপ্তাহ। তপ্ত সূর্যের আগ্রাসী রূপে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গ্রীষ্মের এমন খরতাপের মধ্যেই ঘাম ঝরিয়ে জীবিকার তাগিদে ছুটে চলছে নগরবাসী। তীব্র তাপপ্রবাহে হাসপাস অবস্থা সবার। অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তি শ্রমজীবী মানুষের। আমরা তো মনে করেন যে দিন এনে দিন খাই, গাড়ি না চলে সংসার চালাতে পারি না, কিস্তি মিস্তি আছে। এই মনে করেন আমরা যে সাধারণ মানুষ, মানে প্রচুর গরম, মানে সামনের দিকে কি অবস্থা একমাত্র আল্লাহ জানে। গরমের অবস্থা তো খুব সিরিয়াস, খালি পানি খাই আর যেখানে সেখানে বই থাই।
তাপমাত্রার পারদ প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 39.9 ডিগ্রি সেলসিয়াসে। তবে গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এ অবস্থা থাকবে আরও 2-1 দিন। তাপপ্রবাহ 12 তারিখ বা তার আশেপাশে সময় সামান্য কমে আসতে পারে তাপমাত্রা। তা পুরোপুরি তাপপ্রবাহ মুক্ত নাও হতে পারে, কারণ কি বৃষ্টির ধারাটা 12 তারিখের পরে আস্তে আস্তে বাড়ে। আর এটা যখন পূর্ণমাত্রায় যাবে বা বেশি পরিমাণে বাড়বে, বিস্তৃতি যখন বেশি লাভ করবে, তখন তাপপ্রবাহের যে বিস্তৃতিটা আছে সেটা ধীরে ধীরে কমে আসতে থাকবে। বা 7 ডেজ আশেপাশের সময়ে 16, 17 বা 18 তারিখের কাছাকাছি সময় সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ মুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতি। তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছে আবহাওয়া অফিস। সোমবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সেসব এলাকায় নেমে আসবে তাপমাত্রা। তবে সারা দেশের তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক। তাপমাত্রা বেশি থাকার কারণে আর্দ্রতা কমে আসছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। আবার সন্ধ্যা যখন চলে আসবে, তাপমাত্রা যখন কমে আসবে, আর্দ্রতার পরিমাণ অটোমেটিক বাড়বে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে না গেলে, পর্যাপ্ত পরিবেশ তৈরি না হলে সে বৃষ্টিটা হবে না। আর এই সময় যে বৃষ্টিটা হয় মার্চ, এপ্রিল, মে মাসে আমাদের কালবৈশাখী ঝড় থেকে বৃষ্টিটা হয়। এদিকে মে মাসটি ঘূর্ণিঝড় প্রবণ হলেও আগামী 10 দিনে তেমন কোনো আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিচালন মুনাফার পর এবার নিট মুনাফাও বেড়েছে কিছু ব্যাংকের। এ সময় লোকসানেও পড়েছে অনেকে। এখনো পর্যন্ত পাওয়া 22টি ব্যাংকের তথ্য মতে 2024 সালে 13টির মুনাফা বেড়েছে, 7টির কমেছে, লোকসান বেড়েছে 2টির। বিদায়ী বছরে 3,300 কোটি টাকা প্রকৃত মুনাফা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড, যা দেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতে গিয়ে এবার দেশের বেসরকারি খাতের অর্ধেকেরও বেশি ব্যাংকের বার্ষিক প্রতিবেদন আটকে গেছে। একই অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোরও। ফলে নির্দিষ্ট সময় পার হলেও এখনও পাওয়া যায়নি সব ব্যাংকের চূড়ান্ত প্রতিবেদন। এখন পর্যন্ত পাওয়া গেছে 22টি ব্যাংকের চূড়ান্ত হিসাব। এতে দেখা গেছে 2024 সালে 22টির মধ্যে 13টি ব্যাংকের মুনাফা বেড়েছে। ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে। গত বছর ব্যাংকগুলো ঋণের সুদ থেকে ভালো আয় করেছে, পাশাপাশি টাকা ও ডলার বিনিয়োগ করেও ভালো আয় করেছে কিছু ব্যাংক। রাজবাংলা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে। অন্যদিকে ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন আগের চেয়ে ব্যাংকগুলোর তথ্য গোপন করার প্রবণতা কমেছে, তাই এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। বেশিরভাগ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে অনেক ব্যাংক মুনাফায় ধাক্কা খেয়েছে। ডিপোজিট ফান্ড ম্যানেজমেন্ট করে এই প্রফিটটা করেছেন, এটা অতি সত্য। কোর ইন্টারেস্ট ইনকাম থেকে ওই ইনকামটা এখন বেশি, ফলে ভালো ব্যাংকগুলোর হাতে প্রচুর আমানত গেছে। সে আমানত দিয়ে তারা ট্রেজারি অথবা লাইবিলিটি ম্যানেজমেন্টে ভালো ব্যবসা করেছেন, কারণ এবার ওই কোর ইন্টারেস্ট ইনকাম অথবা ক্যাপিটাল মার্কেট থেকে খুব একটা প্রফিট আছে না। আর যারা খারাপ করেছেন তারা মোটামুটি ভাবে তাদের গুড গভর্নেন্সের একটা ইস্যু ছিল, যে লুটপাটের শিকার যেগুলো হয়েছে। এদিকে যেসব ব্যাংক এখনো বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে পারেনি, 31 মে পর্যন্ত তাদের সময় বাড়ানো হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।